কথাটা ধারালো তীরের মতন বক্ষ ছিদ্র করলো সারহার। এত সময় সবার কথা শুনেও চোখ কান বন্ধই রেখেছিল, কিন্তু বাবার বলা কথাগুলো কর্ণকুড়ে ছেদ করতে বুকে তীব্র ঝড়। মাথা অলিয়ে যাচ্ছে। সারা হারিয়ে ফেল নিজের অস্তিত্ব। সম্পর্কে টানা পোড়া তাকে আর আটকে রাখতে পারল না। দ্রুত পায়ে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ালো। খাবড়ে ধরলো সাদেক আহসানের গলা। চোখ মুখ শক্ত করে গায়ের সর্বোচ্চ শক্তি খাটিয়ে বাবার গলা চিপে ধরে তাতে চেপে বলল, আমার স্বামীর গায়ে ফুলের টোকা লাগলে খুন করে ফেলবো আমি প্রত্যেককে। ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে ভুলে যাব তোমরা কে, কি তোমাদের পরিচয়। অয়ন ছুটে আসলো বোনের পাশে। বাবার গলা থেকে সারা হাত ছড়িয়ে নিয়ে বিছানায় বসিয়ে দিল। সাদেক আহসানের আঁখি যুগল অনলের ন্যায়। মেয়ে তার অতি ভালোবাসার। মেয়ের জায়গা অন্য কেউ হলে হয়তো এই অপমানের প্রতিশোধ হিসেবে মৃত্যুদণ্ড ধার্য করত, কিন্তু মেয়েকে চাইলেও কিছু বলতে পারবে না। রাগ মনে পুষে দ্রুত পায়ের রুম পরিত্যাগ করলো। সারা ক্রমাগত হাঁপাচ্ছে, রাগে ফুসছে, যেন সবকিছু তছনছ করতে পারলে শান্তি লাগতো। ছবি কমলা জুস এনে সারার দিকে এগিয়ে দিল, ভেজা কঞ্চে বলল, আপু, তুমি সেই কখন থেকে না খেয়ে আছো, দয়া করে এইটুকু খেয়ে নাও। সারা চোখ বন্ধ করে নিল কিছু সময়, চুপ করে থেকে ফের আঁখি যুগল খুললো সবার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলা, আমি আমার মা, ভাই আর ভাবির সাথে আলাদা কিছু কথা বলতে চাই। তোমরা এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাবে। সারার শান্ত কণ্ঠস্বরেও যেন বুক কেঁপে উঠল সবার। দাঁড়ালো না আর এক মুহূর্ত রুমে। দ্রুত পায়ে রুম ত্যাগ করলো সবাই। রুমে এই মুহূর্তে অবস্থান করছে ছবি, সানারা আর অয়ন। সারার রুমের ছিটকিনি আটকে এগিয়ে আসলো সানারার সামনে। মায়ের মুখোমুখি হয়ে আলগোছে সানার হাত চেপে দিল। হেঁচা কঞ্চে বলল, আজ আমার থেকে কিছু লুকাবে না মা। আমি যা প্রশ্ন করব সবটার সঠিক উত্তর চাই আমার। বল, কি জানতে চাস তুই? ফুপা ফুপির মৃত্যু কিভাবে হয়েছিল বলো আমায়। কেন ফুপি মারা যাওয়ার পর ফুপির সকল অস্তিত্ব মুছে ফেলা হয় এই বাড়ি থেকে? সানা ছট করে ছাড়িয়ে নিল নিজে হাত, খানিক সরে গিয়ে তুতলিয়ে বলল, আমি জানি না কিছু। সারা শাহানারাকে হাত জোর করে বলল, মা প্লিজ বলো সবটা, আমাদের আর ধোঁয়াশায় রেখো না। সবটা শেষ হয়ে যাওয়ার আগে আমরা জানতে চাই সেই কালো অতীত। শাহানারা ভেজা চোখে তাকালো ছবির দিকে। ছবির চাউনি অসহায়। শাহানারা আর ক্রন্দনরত কঞ্চে বলল, বেশ, তাহলে শোন। তখন নববধূ আমি এই বাড়ির। বিয়ের এক রাত কাটাতে না কাটাতে বুঝতে পারি তোর বাবা, চাচা, তোর দাদিমার লোভ শুধু টাকা পয়সার। তারা টাকা পয়সার জন্য পারলে নিজের রক্তকেও খুন করতে কুণ্ঠাবোধ করবে না। তোর ফুপি ছিল পড়াশোনায় টপার স্টুডেন্ট। তোর দাদু চেয়েছিলেন মেয়েকে পড়াশোনা করিয়ে ভালো একটা ক্যারিয়ার গড়িয়ে দিবে, দেশের গণ্ডি পেরিয়ে বাইরে পাঠাবে পড়াশোনা করাতে। কিন্তু তা আর হলো কই? তোর দাদির লোভে সানজানা আপার ভার্সিটি শেষ করতে না করতে চাকরিতে যুক্ত হতে হয়। তখন দেশে 1 নাম্বার কোম্পানি হিসেবে পরিচিত ছিল চৌধুরী গ্রুপ। সানজানা আপার যোগ্যতার ভিত্তিতে চৌধুরী গ্রুপের ওনার আজগর চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরিতে জয়েন করেন। আজগর চৌধুরীর সাথে তোর ফুপির ভালো সখ্যতা দেখে তোর বাপ চাচা হাতিয়ার হিসেবে বেছে নেয় সেই সুযোগ। আপাকে মই হিসেবে ব্যবহার করে নিজেরাও জয়েন করে চৌধুরী গ্রুপে। আজগর চৌধুরীকে পটিয়ে আপাকে এক প্রকার জোর করে বিয়ের পিড়িতে বসাতে বাধ্য করে তোর বাবা আর দাদি। সারা নির্লিপ্ত স্বরে বলল, জোর করে কেন মা? ফুপি চাইনি কেন বিয়েটা করতে? শাহানারা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, ফের বলল, তোর ফুপির ভার্সিটি লাইফের পছন্দ ছিল কেউ। কে ছিল উনি তুমি কি জানো? না, আমি তখন নতুন এই বাড়িতে। আপার বরাবরের মতো গোমরা স্বভাবের ছিল, প্রয়োজন ছাড়া কথা বলতো না কারো সাথে। বিয়ের পর ভালোই চলছিল তোর ফুপির সংসার। তোর ফুফা ছিল খুবই ভালো মানুষ, তোর ফুপিকে সবটা দিয়ে ভালো রেখেছিল। তোর ফুপিও সকল পিছুটান ভুলে সংসারে মনোযোগী হয়। বিয়ের 1 বছরের মাথায় আবির্ভাবের জন্ম। সুখী পরিবারে বিষ হয়ে ঢোকে আহসান পরিবার। এর মধ্যে তোর দাদুও দুনিয়ার মায়া ত্যাগ করে পরালোগমন হন। তোর দাদি ভালো মানুষের মুখোশ পরে নিজেদের অসহায়ত্বের কথা বলে ঠাঁই নেয় চৌধুরী প্যালেসে। আজগর ভাই নিজের টাকায় তৈরি করে দেয় তোদের এই বিলাসবহুল বাড়িটা, কিন্তু তোর বাপ চাচারা এইটুকুতে খুশি হতে পারে না। দাবি করে বসে চৌধুরী গ্রুপের 50% মালিকানা। আজগর ভাই এটা মেনে নিতে অস্বীকার করায় শত্রুর মতো আচরণ করেন তোর বাবা চাচা। কোম্পানির 50% তাদের হাতে তুলে না দিলে খুন করার হুমকিও দেয়। তখন তোরা ছোট,
আহিরার বয়স সবে 11 মাস, ঠিকমতো হাঁটতেও শিখে নাই। হঠাৎ দুপুরে খবর এলো তোর ফুপা আর ফুপির বিধ্বস্ত লাশ পাওয়া গিয়েছে নিজ বাসায়। আমি ছুটে যেতে চাইলে তোর দাদি আটকে দেয় আমায়। লতিফ ভাইকে পাঠায় আহিরা আর আবির্ভাবের খবর আনতে। লতিফ ভাই জানায় আহিরাকে পাওয়া যাচ্ছে না। আবির্ভাব ভেঙে পড়েছে, থানায় বাবা মায়ের লাশের পাশে বসে পাগলের মতো কাঁদছে। আমি তোর বাবার পায়ে পড়ে 1000 বার অনুরোধ করি ছেলেটাকে আমাদের কাছে রাখতে। তোর বাবার চূড়ান্ত জানোয়ারের মত রূপ দেখিয়ে দেয় তখন। আমাকে জানায় আবির্ভাব এই বাড়িতে ঠাঁই পেলে আমাকে তালাক দিয়ে দিবে তোর বাবা। তোদের মুখের দিকে তাকিয়ে নিজের সংসার বাঁচাতে তোর বাবার নৃশংসতা মেনে নেই। তবে সব খারাপের মধ্যে একটা ভালো সংবাদ হলো তোর ফুপির লাশ হিসেবে যাকে দাফন করা হয় সে তোর ফুপি ছিল না। তোর ফুপি এখনো বেঁচে আছে। কথাটা যেন শরীরের প্রতিটি লোম খুব নাড়িয়ে দিল ছবির। বাবা মায়ের সম্পর্কে আজই প্রথম শুনল। হাউ মা করে কেঁদে ফেললো। ব্যস্ত পায়ে শাহানার সামনে এসে দাঁড়ালো। কান্না ভেজা কঞ্চে বলল, কোথায় আমার মা? বলুন না, আমার মা কোথায়? শাহানার আব্বুকে আগলে নিল ছবিকে, মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না মা, তোর মা বেঁচে আছে এইটুকু জানি আমি। কোথায় আছে কেমন আছে সম্পূর্ণ অজানা আমার। সারা কাঁদছে না আর থ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের বাবাকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ভেবে এসেছে এতদিন। বাবার আসল রূপ চোখের সামনে খোলাসা হওয়ার পর থেকে খারাপ লাগছে না, এক আকাশ সমান ঘৃণাও জন্ম নিচ্ছে। মাথা ঘুরছে কেমন, শরীরে সর্বশক্তি যেন ক্ষীণ হয়ে পড়েছে। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার আগে অয়ন বোনকে আগলে নিল। সারা ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ক্রন্দনরত কঞ্চে বলল, ভাইয়া ওনাকে এসব বলো না কেউ, উনি মানতে পারবে না এসব, সর্বনাশ ডেকে আনবে। আমি চাই না ওনার কোনো ক্ষতি হোক। অয়ন বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, ভাই অনেক আগে থেকে সবটা জানে, সব জেনে ধৈর্য ধরেছিল। সারা চমকালো, থুতলিয়ে বলল, তাহলে কি সেদিন এজন্যই বাবার সাথে এমন ব্যবহার করেছিল? তোকে এত বোঝানোর চেষ্টা করলাম, তুই কানে নিলে না আমার কথা। সানার ছবিকে সোজা করে দাঁড় করলো, চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তোমরা শুনতে চেয়েছো জন্য বলছি আমি। তবে কোনো রকম সিন ক্রিয়েট করবে না কেউ। তোমাদের ব্যবহার যেন স্বাভাবিক থাকে। কোনো রকম সিন ক্রিয়েট করে আবির্ভাবের কাজে বাধা সৃষ্টি করবে না কেউ। অয়ন সম্মতি জানালো মায়ের কথা। নিজেদের মধ্যে আলাদাভাবে ডিসকাশন করে নিল। রাত 11:15। আহসান পরিবারের ডাইনিং টেবিলের থমথমে পরিবেশ। সানার বেশ দেরিতে আজ রান্নাঘরে ঢুকেছে, যার দরুন ডিনার করতে দেরি হলো সবার। সাদেক আহসানের পাশের চেয়ারে বরাদ্দ থাকে সারার জন্য, তবে সারা আজ বসলো না বাবার পাশে। অয়নের পাশে চেয়ার টেনে বসলো ডিনার করতে। সানার রাতের খাবার হিসেবে সারার জন্য চিকেন আর সবজি তরকারি করেছে। প্লেটে বেড়ে সারার দিকে এগিয়ে দিল। তৎক্ষণাৎ বেল বাজালো সদর দরজায়। সবার দৃষ্টি নিক্ষেপ হলো সেদিকে। ছায়না বেগম হাতে ভাতের বোল টেবিলের উপর রেখে বলল, তোমরা খাওয়া শুরু করো, আমি দেখছি রেহান বেটা এসেছে। বোধহয় ছেলেটার আজ অফিস থেকে ফিরতে বেশি দেরি হয়ে গেল না? চায়না হাস্যজল মুখ নিয়ে খুলে দিল সদর দরজা, তবে হাসি যেন মুখে দীর্ঘস্থায়ী হলো না। বুক কাঁপছে দূর দূর, কেমন ভয় বাসা বাঁধলো মনে। তুতলিয়ে বলল, রেহান বেটা, তোমার সাথে এই মেয়ে কেন? ওর পরনে বিয়ের শাড়ি কেন? রেহানের মুখে কথা নেই। ঘাড় ঘুরিয়ে তাকালো নববধূরূপী সানিয়ার দিকে। সানিয়া রেহানের পেছনে কেমন নিজেকে গুটিয়ে নিয়েছে। চঞ্চল মেয়েটার মুখে কোনো কথা নেই, আজ নেই চঞ্চলতা। শ্যামবর্ণ মুখশ্রী তামাটে রং ধারণ করেছে, চোখের কোণায় কাজল লেপটে আছে, গলায় কাটা ছেঁড়া দাগ, রক্ত শুকিয়ে দলা পেকে আছে। রেহান হাতের ব্যাগখানা নিচে নামিয়ে সানিয়ার হাত শক্ত করে চেপে ধরল। ফের চোখ তুলে তাকালো মায়ের দিকে। চায়না বেগমের কণ্ঠস্বর এবার কঠিন হলো, বেশ জোরে ধমক সুরে বলা, কি হলো বেটা, কথা বলছো না কেন? এ মেয়ে তোমার সাথে কি করে? এত রাতে তুমি ওকে বাসায় নিয়ে এসেছো কেন? চায়না বেগমকে এমন উত্তেজিত হতে দেখে সবাই উঠে এসে দাঁড়ালো সদর দরজার সামনে। সাদেক আহসান পেছনে 2 হাত গুজে কড়াকঞ্চে বলল, কি হচ্ছে এটা কি? তোমার মা কখন থেকে তোমাকে এই প্রশ্ন করে যাচ্ছে, তুমি কোনো উত্তর না দিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই মেয়ে তোমার সাথে কি করে? রেহানের দৃষ্টি অসহায়, দুচোখ খুঁজছে বাবাকে। এমন পরিস্থিতি বাবাকে ভীষণ প্রয়োজন তার। রাত আহসান অবস্থান সবার পেছনে। ছেলের এমন করুণ চেহারা দেখে সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। রেহানের মুখোমুখি পৃষ্টি ছিল। কথা বলো, সবাই তোমাকে যে প্রশ্ন করছে তার জবাব দাও। রেহান খানিক তুতলিয়ে বলল, বাবা। বলো। আমি তোমাকে ভরসা করি বাবা,
আমি জানি আমার ছেলে অন্যায় কিছু করতে পারে না। তুমি নির্ভয়ে বলো, বাবা তোমার সাথে আসে। বাবার এমন অভয় যেন মনে প্রশান্তির ছায়া নেমেই আসলো রেহানের প্রাণ ভরে শ্বাস নিয়ে। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিল সাইমাকে, ফের সবার দিকে তাকে চট করে বলল, আমি ওকে বিয়ে করেছি বাবা। কথাটা কানে যেতে চিৎকার দিল সাইনা বেগম। হাউ মাউ করে কান্নে ভেঙে পড়লো। রেহানকে বাধা দিয়ে বলল, দানা, এসব মিথ্যে কথা। তুই নিশ্চয় মজা করছিস সবার সাথে, তাই না? না মা, আমি এমন কাজ কখনো কারোর সাথে করি নাই। আমি সত্যি বিয়ে করেছি ওকে। সাইনা বেগমের মাথা ঘুরে উঠলো। এবার অন্ধকার চারিপাশের মূর্তি লুচিয়ে পড়লো মেঝেতে। রেহান দৌড়ে গিয়ে বসলো মায়ের পাশটায়। জ্ঞান ফেরানোর চেষ্টা করছে সবাই। মুখে কয়েকবার পানি ছিটা দিতে সাইনা বেগম পিটপিট করে চোখ খুলল। হুড়মুড়ি উঠে বসলো রেহানের বুকে মাথা রেখে ভেজা কঞ্চে বলল, কেন করলি বেটা এমন? ওই এমন বিশ্রী চেহারার মেয়েকে তোর বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমার কত স্বপ্ন ছিল তোর জন্য পুতুলের মতন বউ ঘরে আনবো। কেন করলি এমন তুই? মা প্লিজ শান্ত হও। তুমি তো আমার লক্ষ্মী মা। মানুষের বাহ্যিক সৌন্দর্য কি খুবই জরুরি মা? সুন্দর চেহারার মাঝে যদি অন্তরটা কালো থাকে তাহলে সে চেহারা দিয়ে কি হবে মা? তুমি প্লিজ শান্ত হও। সানিয়া দূরে দাঁড়িয়ে ফুপিয়ে খাচ্ছে তখনও। সাইনা বেগম হতাশ। ছেলের বুক থেকে নিজেকে সরিয়ে নিল। কোনো রকম উঠে দাঁড়িয়ে বলল, বেশ, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। সাইনা বেগম দাঁড়ালো আর সেখানে গুচি গুচি পায়ে এগিয়ে গেল নিজের কক্ষের দিকে। সালে আহসান এবার মুখ খুলেন, হুঙ্কার ছেড়ে বলল, কি নাটক শুরু করছো তোমরা? বাড়ির প্রতিটা ছেলে যে যার মতন বিয়ে করে এনে বলবে আমি বিয়ে করছি, আর আমরা তাকে বউ হিসাবে মেনে নেব। জায়গায় দেবো না এ বাড়িতে। বেরিয়ে যায় এই বাড়ির থেকে। তোমাদের কোনো জায়গা হবে না এখানে। রাত আহসান দু হাত রাখলো ট্রাউজার পকেটে। সালে আহসানের কথা তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আমার ছেলে এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা ডিসিশন আপনি নেওয়ার কে? আমি রাহাত এখনো বেঁচে আছি। আমি জানি আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। আমার ছেলের বউ এ বাড়িতে থাকবে। সম্মানে ওদের বরণ করে ঘরে তোলা হবে। সাদেক আহসান বিদ্রুপ কঞ্চে বলল, বেশ, তাহলে তাই হোক। তোমার ছেলের ব্যাপারে ডিসিশন যখন তুমি নিয়ে ফেলেছ তখন সেটাই হোক। তবে পরে দেখো কোনো রকম আফসোস করার না লাগে। সালে আহসান সাদেক আহসান আর দাঁড়ালো না সেখানে। যে যার রুমের দিকে পা বাড়ালো। নববধূ বরণ করতে ব্যস্ত শাহানারা। বাসা এত দুঃখ দুর্দশার মধ্যে হে যেন এক ফালি রৌদ্রের দেখা। বিছানায় ছায় বসে আছে সানিয়া। পা দুটো জ্বলছে ভীষণ। পায়ের তালুতে অগণিত কাচের টুকরো বিদ্ধ। আজ রেহান না থাকলে হয়তো টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিত তারই বড় চাচাদের অন্যায় আবদার মেনে না নয় শারীরিক মানসিক ভাবে অত্যাচার শুরু করে। বাবা নেই, অসহায় মা একা সবটা সামাল দিতে পারে না। এই দুঃখের সময় পরম বন্ধু হিসেবে হাত বাড়ায় রেহান। মানুষরূপী জানোয়ারদের হাত থেকে রক্ষা করে তাকে। সানিয়ার ভাবনার মাঝে খট করে খুলে গেল কপাট। রুমে ঢুকেছে রেহান। সানিয়া এবার নড়ে চড়ে বসলো খানিক। অনেক সময় কান্নার দরুনে হেঁচকি উঠছে বারবার। রেহান রুমে ঢুকে পা বাড়লো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে এসে বসলো সানিয়ার পাশে। টেবিলের ওপর খাবার ঢাকা দেওয়া। সানিয়া এখনো রাতের খাবার খায় নাই। রেহান নির্লিপ্ত স্বরে বলল, খাবারটা খেয়ে নিন, রাত হয়েছে, ঘুমাতে হবে। সানিয়া তাকালো রেহানের পানে, তুতলিয়ে বলল, আপনার নেওয়া ডিসিশনটা ভুল ছিল। আমাকে কোথাও একটু থাকার আশ্রয় করে দিতেই পারতেন। আপনার মা ভীষণ কষ্ট পেয়েছে। আপনার এমন সিদ্ধান্তে উনি খুশি না। আর খুশি না হওয়ার কথাই। আপনার মতো এত সুদর্শন পুরুষের সাথে আমার মতো এমন কালো মেয়ে মোটেও মানায় না। ফুসকুর নিঃশ্বাস ছাড়লো রেহান শান্ত স্বরে বলল, আমি কোনো সিদ্ধান্ত হুট করে নেই না। কাজ করার আগে ভেবে নিই, পরে ভাবি না। তাই নিজের কাজের কখনো অনুশোচনা বা আফসোস হয় না। মাকে নিয়ে ভাববেন না। আমার মা খুবই সহজ সরল। ভালোবাসা পেলে আবারও সবই ভুলে যায়। আশা করি আমার মাকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে সক্ষম হবেন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করা লোকটার এমন শান্ত সুলভ আচরণে বেশ অবাক হলো সানিয়া। অপলক দৃষ্টিতে তাকালো, তাকে থাকলো রেহানের পানে। রেহান গলা খাকারি দিয়ে কৌতুক স্বরে বলল, আই নো আই এম হ্যান্ডসাম বয়। তাই বলে এমনভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ। কেমন যেন লজ্জা লজ্জা লাগে আমার। সানিয়ার মুখভঙ্গি বদলালো। এবার ঠোঁট প্রশস্ত করে বলল, আপনি মনে হয় পৃথিবীর একমাত্র পুরুষ। বাসরাতে বইয়ের সামনে বসে লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। চলুন, আমার ঘুম পাচ্ছে, শুয়ে পড়বো। শুয়ে পড়বেন মানে কি? রাতের খাবার না খেয়ে ঘুমানো চলবে না। আমার ক্ষুধা নেই, প্লিজ জোর করবেন না, সকালে খেয়ে নিব। রেহান আর কথা বাড়ালো না, ছোট্ট করে বলল, ঠিক আছে। রাত গভীর। ধপ করে
খুলে গেল সানিয়ার আখি যুগল। আস্তে পৃষ্ঠে জড়িয়েছে তাকে রেহান। ঘুমের মধ্যে হয়তো বেখেয়ালে এমনটা হয়েছে। সানিয়ার ঠোক গিলে নিল। কেমন অদ্ভুত অনুভূতি। রেহানের ছোঁয়া তাকে আলাদা জগতে যেন নিক্ষেপ করেছে। তবে এ ছোঁয়া হয়তো ভুলবশত। জেগে গেলে কোনো রকম আফসোস করে কেটে চায় না সানিয়া। আলগোছে রেহানের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা, তবে এ চেষ্টা দীর্ঘস্থায়ী হলো না। আরো শক্ত করে চেপে ধরল রেহান। সানিয়া শক্তি খাটিয়ে দূরে সরে যেতে চাইলে রেহান ঘুমন্ত কণ্ঠে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে আওড়ালো, ঘুমোতে দিন, নড়বেন না একদম। চমকালো সানিয়া, তুটিয়ে বলল, আপনি ঘুমান নাই? ঘুমোতে দিচ্ছেন কোথায়? এত নড়লে ঘুম হয়? তাহলে ইচ্ছে করে ধরেছেন আমায়? কি অবাক হওয়ার কি আছে? বিয়ে করা বউ আপনি। এইটা কি ড্রামা সিরিয়াল? বিয়ে করে বউকে রেখে হাজার হাজার মাইল দূরে ঘুমাবো? শুধু তো জড়িয়ে ধরেছি, আর তো কিছু করি নাই। একটু সুস্থ হন, তারপর বাকি সব হবে। সানিয়ার কান গরম হয়ে উঠল। লজ্জায় যেন মাটির নিচে নেমে যাচ্ছে। এই ছেলেকে তো ভদ্র ছেলে ভেবে এসেছে এতদিন, অথচ প্রথম রাতে কেমন লাগাম ছাড়া কথাবার্তা বলছে। বিড়বিড় করে বলল, আপনি এত অশুভ কেন? কি সব বলছেন? ঘুমন্ত কণ্ঠে ফিসফিস করলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সো চুপচাপ ঘুমান। আপনি সবকিছুতেই এমন কন্ট্রোলেস হয়ে যান? সবকিছুতেই হই না। নিজের বিয়ে করা বউয়ের উন্মুক্ত পেটে হাত পড়লে, উন্মুক্ত পায়ে পা লাগলে তখনই হই। এই যেমন এখন হচ্ছি, ভীষণভাবে কন্ট্রোললেস হচ্ছি। সানিয়ার চোখতে বড় বড় করে এবার। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস নেই তার। আজই প্রথম ঘুমিয়েছে। জাদুন শাড়ি ঠিক রাখা দায়। পেটিকোট সহ হাঁটুর উপরে উঠে এসেছে শাড়ি। পেটের অংশ পুরোটাই উন্মুক্ত। রেহানের হাত বিচরণ সেখানটায়। সানিয়ার কেমন দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। চোখ বন্ধ করে নিল নিমিষেই। রেহান ফিসফিসিয়ে বলল, কি হলো? চুপচাপ ঘুমাবেন নাকি আমাকে একদম কন্ট্রোললেস বানিয়ে ফেলবেন? ঘুমাচ্ছি তো। রেহান নিঃশব্দে হাসলো খানিক। সানিয়াকে একদম কাছে টেনে আশি পৃষ্ঠে জড়িয়ে ঘুম দিল পরম শান্তিতে। অন্ধকারে আচ্ছন্ন চারিপাশ ছাদের এক কোনায় দাঁড়িয়ে বাগানের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে ছবি। কান্নায় আঁকি যুগল ফুলে উঠেছে। পৃথিবীতে একমাত্র সন্তান বুঝি সে, যে নিজের বাবা মায়ের চেহারাটাও চোখে দেখে নাই। মা বেঁচে আছে জানার পর থেকে মন শান্ত হচ্ছে না যেন। কান্না পাচ্ছে ভীষণ। যে কোনো কিছুর বিনিময়ে যদি জননীর মুখখানা নিজ চোখে একবার পরিদর্শন করতে পারত, তাহলে এ জীবন তার ধন্য হতো। সময় ব্যবধানে অনেক কিছুই হারিয়েছে, আবার পেয়েছেও অনেক কিছু। চাওয়া আর পাওয়ার হিসেব না পাওয়ার ওজনটাই যেন বেশি তার জীবনে। দূর আকাশে তারাদের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে শত অভিযোগ তার। ছবির পাশটা এসে দাঁড়ালো অয়ন। এবার ট্রাউজারের পকেটে হাত গুছে দীর্ঘশ্বাস ফেলে বলল, এবারে ঘরে চলো, রাত অনেক হয়েছে, সকালে কলেজ যেতে হবে। প্রিটেস্ট পরীক্ষা তোমার। ভাইয়ের তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন, সেগুলো পূরণ করতে হবে তো। ছবি ঘুরে তাকালো অয়নের দিকে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। রন্ধনরত কমছে বলল, আমাকে নিয়ে চলুন না মায়ের কাছে। আমি একবার আমার মাকে ছুঁয়ে দেখতে চাই, মায়ের বুকে একবার মাথা রাখতে চাই। অয়ন ছবির মাথায় হাত বোলালো, টেনে তুলে সোজা করে দাঁড় করালো দু হাত দ্বারা। ছবির চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়ো না জান। আমরা ফুপিকে ঠিকই খুঁজে বের করবো। ফুপিকে ফিরে আনবো আমাদের মাঝে। কবে আসবে এমন দিন? কবে পাবো আমি আমার মাকে? অয়নের মুখে কোনো কথা নেই, এমন প্রশ্নের উত্তর যে তার কাছে নেই। ছবিকে বুকে আগলে নিল শক্ত করে। ছাদের চিলেকোঠার রুম থেকে বিদঘুটে আওয়াজ আসলো কেমন। চমকালো ছবি। অয়ন ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। বাবার সকল অবৈধ কাজের গুপ্ত ঘর হলো এই চিলেকোঠার ঘর। রাত হলে ছাদে আসা পুরোপুরি নিষিদ্ধ সবার। এই নিয়ম বিঘ্ন করে ছবি আর অয়ন এসেছে আজ ছাদে। অয়ন ছবিকে নিজের কাছে টেনে নিল। ফিরফির করে বলল, কথা বলো না, একদম চুপ, কোনো আওয়াজ করবে না। ধীরে ধীরে এসো আমার সাথে। এক পা দু পা করে এগিয়ে ঘরের পাশে আলো জ্বলছে। চিলেকোঠার রুমে কানে ভেসে আসলো অদ্ভুত ঘুমানোর আওয়াজ। কারো মুখ চেপে ধরে কথা বলে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা যেন। অঞ্চলি চমকালো দুজনে মেয়েলি কণ্ঠস্বর। এত রাতে চিলেকোঠার রুমে কে, কার মুখ এভাবে চেপে ধরা হয়েছে? দরজার দিকে পা বাড়িতে খুলে গেল চিলেকোঠার কপাট। ছবির হাত চেপে ধরে খানিক আড়ালে দাঁড়ালো দূরে। উকি দিয়ে দেখলো সবটা। দরজা দিয়ে বের হয়েছে কেউ। শরীর পুরোটাই কালো। শাল দিয়ে লোকটি টেনে হিসড়ে রুম থেকে বের করে আনলো অর্ধ বয়স্ক নারীকে। পরনে সুতির শাড়ি আর পরে পরা, চুলগুলো সুন্দর করে চিরুনি করা। অয়ন ফ্রিজিগুল গুজালো। ছাদের আবসা আবসা আলোয় তার মুখে স্পষ্ট না,
আর একটু আলোয় যেতে পুরুষটিকে না দেখে গেলেও নারীর মুখখানা স্পষ্টই হলো। মহিলাটি ছটফট করছে নিজেকে ছাড়াতে। অনেক চেষ্টার পর ডান হাত আলগা হলো। চট করে খুলে ফেললো মুখের রুমালের বাঁধন। এক মুহূর্ত না দেরি করে চিৎকার দিয়ে বলল, ছেড়ে দে বলছি আমায়। আমি আমার ছেলে মেয়ের কাছে যাব, আমার আবির্ভাবের কাছে যাব। এমন কথা অয়ন ছবির কর্ণ ঘুরেছে, চমকালো ভীষণ। ছবি আচমকা চিৎকার দিল। অয়নের টি শার্ট খামচে ধরে বলল, মা, এটা আমার মা। আমার মাকে রক্ষা করুন, ওনাকে বাঁচান প্লিজ। ছবি অয়নের উপস্থিতি টের পেতে ছাদের পেছনের দিকের স্টিলের সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে আসলো আগন্তুক। অয়ন ছবি ছুটলো পেছু পেছু। বাগানে মাঝ বরাবর আসতে এদিক হারালো। অন্ধকারে বোঝা দেয় কোন দিক দিয়ে পা বাড়িয়েছে তারা। ছবি এবার চুকরিয়ে উঠলো, কেঁদে উঠলো। অয়নের সামনে হাত জোর করে বলল, প্লিজ আমার মাকে রক্ষা করুন ওই জানোয়ারদের হাত থেকে। প্লিজ শান্ত হও, আমাকে দেখতে দাও। উনি গেল কোন দিকে? তাদের কথার মাঝে বাগানের দিকে থেকে জ্বলে উঠলো গাড়ির আলো। অয়ন ছবিকে রেখে দৌড়ে এলো সেদিকে, তবে ব্যর্থ। লোকটি আগে থেকে গাড়ি স্টার্ট করিয়েছে। পেছনে গেট দিয়ে মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল। অয়ন থামলো না, ছুটছে গাড়ির পিছু। তবে যান্ত্রিক গাড়ির সাথে দৌড়ে টিকা অসম্ভব। গাড়ির চোখের আড়াল হওয়ার আগে নাম্বার প্লেট থেকে গাড়ির নাম্বারটা দেখে নিল। দ্রুত ফোন বের করে কল করলো আবির্ভাবকে। আহত আবির্ভাব ছটফট করছে বিছানায়। বিকেলের শত্রুদের আঘাতে আহত হয়েছে ভীষণভাবে। কাঁধে এক অংশ অনেকখানি গর্ত হয়ে কেটেছে। ডাক্তার সে ইঞ্জেকশন আর ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে, তবে কাটা জায়গা তীব্র ব্যথায় জ্বর এসেছে, শরীর কাঁপে। অভিক ব্যস্ত ভাইয়ের কপালে জলপটি দিতে। আবির্ভাবের ফোন বাজছে। অভিক প্রযোগল গুছিয়ে নিল। এত রাতে কল করেছে কে? বুক কাঁপছে দুরু দুরু, ভয় হচ্ছে ভীষণ। এত রাতে কল কে করলো? কোনো খারাপ সংবাদ নয় তো? মাথা একরাশ চিন্তা নিয়ে পাশে থেকে আবির্ভাবের ফোন হাতে তুলে নিল অভিক। ফোন স্ক্রিনে জলজল করছে অয়নের নাম্বার। অভিক ছট করে রিসিভ করে কানের সাথে চেপে ধরল। ফোনের ওপাশে অয়নের ব্যস্ত কণ্ঠস্বর। হ্যালো ভাইয়া। আমি অভিক, বল কি হয়েছে? ও তুমি? ভাইয়ের কাছে ফোনটা দাও, আর্জেন্ট, এখনই দাও। অভিকের ভয় যেন আরো আশে পৃষ্ঠে ছড়িয়ে তোলা। তুতলিয়ে বলল, কি হয়েছে? বোন ঠিক আছে তো? বাসার কারো কিছু হয় নাই তো? সবাই ঠিক আছে, কারো কিছু হয়নি। তুমি ভাইকে ফোনটা দাও, জরুরি কথা বলতে হবে। ভাই তো একটু অসুস্থ, বল আমায় কি হয়েছে? কি কি হয়েছে ভাইয়া? তেমন কিছু না, জ্বর হয়েছে একটু। ও তাহলে শোনো, তোমাকে সবটা বলছে। অয়ন একে একে সবটা খুলে বলল অভিকে। অভিকের চক্ষুদয় অনলের ন্যায় হুঙ্কার ছেড়ে বলা, কোন দিকে গেছে দেখেছিস তুই? গাড়ির নাম্বারতে, আমি এখনই বের হচ্ছি। ঠিক আছে দাঁড়ো, আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। গাড়ির স্পিড অতি দ্রুত। গাড়ি ড্রাইভিং করছে অভিক, পাশে বসে ছটফট করছে আবির্ভাব। মায়ের সংবাদ কানে যেতেই অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে অভিককে তাড়া দিয়ে বলা, গাড়ি আরো চড়ে চালা, মাকে যেভাবেই হোক আজ উদ্ধার করতেই হবে। তুমি শান্ত হও ভাইয়া, অসুস্থ শরীর নিয়ে এত উত্তেজিত হইও না, আমি আছি, আমি দেখছি তো। নির্জন পথ পেরিয়ে অভিকে গাড়ির স্পিড উঠলো এবার বড় সড়কে। গাড়ির স্পিডে এবার আরো একটু বাড়িয়ে দিল। গাড়ির আলোয় দূর থেকে চোখ আটকালো সামনে থামানো গাড়িটির উপর। অভিক দ্রুত ফোন হাতে তুলে নিল। অয়নের পাঠানো গাড়ির নাম্বারের সাথে মিলিয়ে নিল। মুখখানা এবার চকচকে হয়ে উঠল। উত্তেজিত কঞ্চে আওড়ালো, ভাইয়া সামনে গাড়িটি দেখো। আবির্ভাব তাকালো সেদিকে। অসুস্থ মলিন মুখখানা হাসিতে পরিণত হলো এবার। অভিককে তাড়া দিয়ে বলল, দ্রুত চালা গাড়ি। অভিক কয়েক সেকেন্ড গাড়ি এনে দাঁড় করালো কাঙ্ক্ষিত গাড়িটির সামনে। দ্রুত নিচে দাঁড়ালো দুজন। গাড়ির দরজা খুলে হতাশ। গাড়ি ফাঁকা, ভিতরে কেউ নেই। মাকে ফিরে পাওয়ার উত্তেজনা ধপ করে নিভে গেল। এবার আবির্ভাবের নামলো। এবার ঘোর অন্ধকার। হুঙ্কার ছেড়ে আওড়ালো, মা, মা গেল কোথায়? ওরা মায়ের কোনো ক্ষতি করলো না তো? ফুপির কিছু হয় না ভাইয়া, আমরা ফুপিকে একদম সুস্থভাবে ফিরিয়ে আনবো, তুমি প্লিজ শান্ত হও। অভি গাড়ির ভেতরে উঠে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলো। ড্রাইভিং সিটে পড়ে আছে ভাঁজ করা কাগজ। অভি দ্রুত তুলে নিল সেটি। মোড়ানো কাগজ কৌতূহলবশত খুলে চমকালো ভীষণ। ভেতরে লেখা পড়ে চক্ষুদের কঠিন হলো। চিরকুটখানা আলগোছে এগিয়ে দিল আবির্ভাবের দিকে। আবির্ভাব চিরকুট পরে চোখ বুলালো। ভেতরে গোটা গোটা অক্ষরে লেখা। আবির্ভাবের কঠিন মুখখানা আরো কঠিন হলো এবার। হুঙ্কার ছেড়ে বলল, কে তুই? কেন কাপুরুষের মতো দূর থেকে আমার ক্ষতি করছিস? বুকে সাহস থাকলে আমার মুখোমুখি হ।
অভিক সান্ত্বনা দিল আবির্ভাবকে, শান্ত স্বরে বলল, এই অচেনা শত্রুর হদিশ আমাদের একজনই দিতে পারে ভাইয়া। চলো তার কাছে যাব আমরা। কে সে? সাদেক আহসান। তোর কি মনে হয় উনি আমাদের বলবে? উল্টারও বিপদে ফেলে দিবে। সোজা আঙুলে কি উঠবে না, এই জন্য আঙ্গুল না হয় একটু বাঁকাবো। মানে? তুমি এসো তো আমার সাথে। গাড়ির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সাদেক আহসান। অভিক ড্রাইভিং সিটে অবস্থান ঠিক রেখে হাত উঁচিয়ে সাদেক আহসানের চোখের বাঁধন খুলে দিল। অভিকের পাশের সিটে অবস্থান আবির্ভাবের। বাগানে কারোর সাথে জরুরি কথা বলছিল সাদেক আহসান। সেই সুযোগে পেছন থেকে হাত পা চোখ মুখ বেঁধে নিজের বাবাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে অভিক। সাদেক আহসান হাত বাঁধা অবস্থায় সোজা হয়ে বসার চেষ্টা করলো। পেছন থেকে এমন আক্রমণ করার ফলে আক্রমণকারী মুখ দেখতে পারে নাই সাদেক আহসান। অভিক আর আবির্ভাবকে দেখে চমকালো ভীষণ। মুখে বাঁধন অবস্থায় কিছু বলার চেষ্টা করছে অভিক, শীষ বাঁচালো। বাবার এমন অসহায়তে যেন ভীষণ মজা লাগছে। খানিক শব্দ করে হেসে বলল, বলো কি বলছো? গালি দিচ্ছ আমাদের? একদম গালি দেবে না। আব্বাজান বলো, আব্বাজান। সাদেক আহসান চোখ পাকালো, মুখের বাঁধন খুলে দিতে ইশারা করলো। অভিক চোখ চিপে হাসলো, হাত উঁচিয়ে একটানি খুলে দিল সাদেক আহসানের মুখের বাঁধন আলগা হতেই প্রাণ ভরে শ্বাস নিল সাদেক আহসান। হাঁপানি রুগীর মতো হাঁপিয়ে নিয়ে চেপে বলল, আমাকে এভাবে তুলে আনার মানে কি? কি অসভ্যতমী হচ্ছে? কেন তুলে এনেছো আমাকে? অভিক ভাবলেশীন ভাবে বলল। কারণ একটাই। সাদেক আহসানের রাগ যেন এবার বাচ্চাচ্ছে না, কড়া কঞ্চে বলল, কারণটাই আমি জানতে চাচ্ছি। এই যে তুমি নিজের ছেলে আর জামাইকে কেস খাইয়ে তাদের বধূ থেকে তুলে রেখেছ, তার প্রতিশোধ স্বরূপ তোমাকেও তুলে আনলাম। আমরা যেমন বউ ছাড়া বিরহ পালন করছি, আজ থেকে আমাদের মিশন কমপ্লিট না হওয়া অবধি তুমিও বউ ছাড়া আমাদের সাথে থাকবে, বিরহ পালন করবে, তাহলেই বুঝবে আমাদের বেদনাটা। আবির্ভাব পাশে বসে চোখ চিপে হাসল। সাদেক আহসান বিড়বিড় করে বলল, শুয়ারের বাচ্চা। গালি দিলে লাভ নেই, আমরা এখন এক নাওয়ের মাঝি। আসো গলাগলি ধরে বউ বিরহ পালন করি। তোমার বাজে কথা বন্ধ করবে? আমাকে কেন তুলে আনলে সেটা বলো। উফ, বললাম তো বাবা। আসো একটা গান শোনাই, স্যাড সং শুনবো নাকি? রোমান্টিক। সাদেক আহসান ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। কথা বলে লাভ নেই, এই বেয়াদব ছেলে কথা শোনার মানুষ না। ঠিক আছে, বুঝেছি। তোমার ব্যক্তিত্ব হৃদয় স্যাড সং শুনতে চায়। অভিক গান ধরল। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজও আছে একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে। ভোরের আলো ফুটেছে, পাখিদের কিচিরমিচির আর বাতাসের শাঁসা শব্দে ঘুম ভাঙলো সানিয়ার। পা যেন অবশ হয়ে আসছে, কাটার জায়গায় আগের তুলনায় ব্যথা বেড়েছে আরো দ্বিগুণ। কোমর অবস্থা আরো শোচনীয়। রাতে এক পাশ হয়ে ঘুমানোর দরুন ব্যথা আরো বেশি বেড়েছে যেন। রেহান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সানিয়াকে। রাতে বেশ গরম পড়েছে, শরীর ঘেমে একাকার অবস্থা, গোসল করা দরকার। তবে রেহানকে সরিয়ে উঠবে কিভাবে? সানিয়া ফিসফিস করে ডাকলো, শুনছেন? একটু সরুন, আমাকে উঠতে দিন। রেহান নড়ে চড়ে উঠল। সানিয়াকে আর শক্ত করে চেপে ধরে বলল, ঘুমোতে দিন, একদম জ্বালাবেন না তো। সানিয়া দিশেহারা। রেহানের আচরণে মনে হচ্ছে বহু বছর আগে থেকে তাদের সংসার জীবন শুরু। এভাবে ঘুমিয়ে যেন অভ্যস্ত সে। সানিয়ার গলার স্বর একটু বাড়ল, আপনি ঘুমান, একটু সরে যান, আমাকে উঠতে দিন। রেহান ভারী কঞ্চে বলল, এইভাবে ছাড়া আমার ঘুম হবে না, নড়বেন না একদম। এতদিন কিভাবে ঘুমিয়েছেন? এইভাবেই। হোয়াট? এভাবে ঘুমিয়েছেন মানে? কোন মেয়ের সাথে এভাবে ঘুমিয়েছেন? রেহান ঘুমের মধ্যে বুঝলো না সানিয়ার প্রশ্ন, চট করে বলল, অনেকের সাথে। সানিয়ার মুখখানা এবার কঠিন হলো। শক্ত খাটিয়া সরিয়ে দিল রেহানকে। সানিয়ার মুখখানা এবার কঠিন হলো, শক্তি খাটিয়ে সরিয়ে দিল রেহানকে। আলগা হতে নিজে উঠে বসলো। ফের রেহানের চুলের মুঠি চেপে ধরে চেনে তুলো, কড়াক্ষণ চেয়ে বলল,
বল, কার সাথে এইভাবে উঠিয়েছিস? আকস্মিক এমন ঘটনা ভড়কালো রেহান। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো কিছুক্ষণ। হাত তুলে সানিয়ার হাত থেকে ছাড়িয়ে নিল নিজের চুলের মুঠে। নির্বাক চাহরি নির্লিপ্ত স্বরে বলল, প্রথম রাতেই জামাইকে মারছেন? মারছি। এটা ভাববেন না যে বিয়ে করে আপনি আমার উদ্ধার করে ফেলেছেন।